আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। 2009 থেকে 2024 সাল পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল, যার বেশিরভাগই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ঘটেছে। শুধু র্যাব পুলিশই 48 ভাগ গুমের ঘটনার জন্য দায়ী বলে উঠে এসেছে গুম সংক্রান্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে। এছাড়াও অন্য গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপক হারে গুম করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি কার্যালয়ে চূড়ান্ত প্রতিবেদন তুলে ধরা হয়। তামজিদ সুমনের রিপোর্ট। 24 সেপ্টেম্বরে গুম সংক্রান্ত কমিশন গঠনের পর 2009 থেকে 2024 পর্যন্ত সময়ে গুমের ঘটনাগুলো অনুসন্ধান শুরু করে কমিশন। প্রায় 3.5 মাস অনুসন্ধান শেষে রোববার প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করে কমিশন। আর সোমবার তদন্ত কমিশনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনটি গণমাধ্যমের সামনে তুলে ধরেন কমিশনের প্রধান। কমিশনের এই প্রতিবেদনে উঠে এসেছে ফ্যাসিস্ট আমলের 15 বছরে যেসব গুমের ঘটনা ঘটেছিল সেগুলো মূলত রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। প্রায় 25% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ 23% গুমের ঘটনায় জড়িত। আর্মি অ্যাজ এ ফোর্স ওয়াজ নট ইনভলভড ইন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। ফোর্স হিসেবে ইনভলভ ছিল না, কিন্তু আর্মির যেসব অফিসার বা এয়ারফোর্সের যেসব অফিসার বা নেভির যেসব অফিসার ডেপুটেশনে ছিল, র্যাবে, এনএসআইতে, ডিজিএফআইতে, most of them have been found to be involved in enforced disappearance and extortion. All our findings and observations are based on hard evidence. প্রতিবেদনে বলা হয়, অভিযোগগুলোর ধরন থেকে স্পষ্ট যে গুম একটি প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত চর্চা হিসেবে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা একক ও যৌথ অভিযানে সংগঠিত হয়েছে, যা রাষ্ট্রীয় সমন্বিত কার্যক্রমের ইঙ্গিত দেয়। কোনো অপারেশনে দেখা যাচ্ছে আপনার একটা সিঙ্গল ফোর্স করছে অপারেশন, আর কোনো অপারেশন দেখছি আমরা সেগমেন্টেড, একটা অপারেশনের 2টা সেগমেন্ট। যেমন ধরেন হোম্মাম কাদের চৌধুরীকে এটা তুলে নিয়ে আসছে ডিবি, পরে ওরা হস্তান্তর করছে ডিজিএফআইয়ের কাছে। এটা হলো সেগমেন্ট, একটা অপারেশন 2টা সেগমেন্ট। ওয়ান সেগমেন্ট ওয়াজ পারফর্ম বাই দ্য ডিবি পুলিশ অ্যান্ড দ্য আদার সেগমেন্ট ওয়াজ পারফর্ম বাই দ্য ডিজিএফআই। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে গুমের শিকার হয়েছে বিরোধী দলের নেতাকর্মী। এছাড়াও রয়েছে ছোট বড় ব্যবসায়ী। আমাদের দেশের গোয়েন্দা সংস্থা কি করে, আপনার ইন্টারনাল পলিটিক্সে তারা মানে নাক গলায়। কেন নাক গলায়? ওইটা পার্ট ইন পাওয়ার চায় বলে। তো ডিজিএফআইকে বা কোনো গোয়েন্দা সংস্থাকে মিসইউজ করা হয়েছিল। এটা ওভার দ্য ইয়ার্স বাই দ্য সাকসেসিভ গভর্নমেন্টস অ্যান্ড বাই দ্য ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট ইন পার্টিকুলার, সবাই করছে কম বেশি। মোট 1569টি অভিযোগ বিবেচনায় রেখে বিভিন্ন সরকারি সংস্থার নথি ও তথ্য পর্যালোচনা, পরিদর্শন ও যাচাই বাছাই করে এই চূড়ান্ত প্রতিবেদন দিল গুম সংক্রান্ত কমিশন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই প্রধানের সাক্ষাতের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এনসিপির আজাদি যাত্রা কর্মসূচি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বলেন, প্রশাসনের এমন আচরণ হাসিনার সময়ও দেখা যেত। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতিত বিএনপি ক্রমেই জুলাই আন্দোলনের বিরোধীদের কাছে হাইজ্যাক হয়ে যাচ্ছে। পরে পদযাত্রা নিয়ে রাজধানীর শাহবাগ, রমনা সহ ঢাকা 8 সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তারা। যারা বিএনপির সাধারণ নেতাকর্মীদের হত্যার বৈধতা উৎপাদন করেছে, যেসব মিডিয়া, যেসব মাফিয়া, যেসব লুটেরা, তাদের সাথে গতকাল দেখলাম জনাব তারেক জিয়া রহমানের হাস্যোজ্জ্বল ছবি। তারেক রহমান যখন আসলেন, বিভিন্ন প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অতি উৎসাহী হয়ে তাদের সাথে যোগাযোগ করলেন। এটা সরাসরি নির্বাচনী যে আচরণবিধি রয়েছে এটা লঙ্ঘন এবং একটি ফ্যাসিস্ট কাঠামোর দিকে বাংলাদেশ চলমান হচ্ছে। আগামী নির্বাচনে 70% ভোটার বিএনপিকে সমর্থন দেবে, আর জামায়াত ইসলামীকে সমর্থন দেবে 19% ভোটার। এমন তথ্য উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ইএএসডি এর জরিপে। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপে তথ্য প্রকাশ করল ইএএসডি। বিএনপি জামায়াতের পরে জরিপে তৃতীয় স্থানে রয়েছে এনসিপি। দলটি পেয়েছে 2.6% ভোটারের সমর্থন এবং জাতীয় পার্টি পেয়েছে 1.4% ভোটারের সমর্থন।
300টি সংসদীয় আসনে পরিচালিত এই জরিপে অংশ নেন 20,495 জন ভোটার। অংশগ্রহণকারীদের মধ্যে 75% পুরুষ এবং 25% নারী। আঞ্চলিক বিশ্লেষণে চট্টগ্রাম এবং রাজশাহীতে বিএনপির শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। বরিশাল এবং খুলনায় তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে জামায়াত ইসলামী। বিশ্লেষকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপতথ্য আসন্ন নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে যেটা গুগল অ্যানালিটিক্স সহ বিশ্বের সবগুলো প্রতিষ্ঠান বলছে 2026 সালের নির্বাচনে সারা পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন। আমাদের গণতন্ত্রে যত কিছুই বলেন না কেন, গণতন্ত্রের অগ্রযাত্রা দরকার এবং সেটা নির্বাচনের মাধ্যমে আমার অধিকার প্রয়োগের মাধ্যমে আমি আমার প্রতিনিধি ঠিক করতে চাই। অনেকটা ঢিলেঢালাভাবেই পার হলো রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের প্রথম দিন। এদিন ঢাকায় সারা দেশে অঞ্চলভিত্তিক 10টি বুথে 42টি আপিল জমা পড়ে। আপিল করা যাবে 9 জানুয়ারি পর্যন্ত। বুথ পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, দেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। রিপোর্ট করছেন শিউদি রায়। মনোনয়ন যাচাই বাছাই শেষে সারা দেশে 2,500-এর বেশি মনোনয়ন পত্রের মধ্যে 723 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের প্রথম দিনে আগারগাঁয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থিত হন অবৈধ বলে গণ্য হওয়া প্রার্থীরা। আপিলকারীরা অভিযোগ করেন নগণ্য কারণে তাদের বৈধতা বাতিল করা হয়েছে। সংখ্যা প্রকাশ করেন আইন শৃঙ্খলা নিয়েও। এই দিন আইনি প্রক্রিয়ায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। যারা স্বাক্ষর করেছেন এই প্রায় 5,000 মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। দুইজনকে ওনারা দেখেছে যে তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই, মোবাইল নম্বর নাই। এটা আমাদের জন্য একটা হয়রানিমূলক। অঞ্চলভিত্তিক 10টি বুথে চলছে আপিল গ্রহণ। বুথ পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার দাবি করেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের। আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে যাচাই বাছাই চলছে বলে জানান ইসি সচিব। গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি, দুই কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সেটা আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। অন্যদিকে বান্দরবনের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, গণতন্ত্র ও বাহিনীর পূর্বের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুবর্ণ সুযোগ এই নির্বাচন। যে বিতর্কিত নির্বাচনগুলো হয়ে গেছে সেই নির্বাচনের ফলে শুধু নির্বাচন কলঙ্কিত হয় নাই, শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয় নাই, প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে। আগামী 10 থেকে 18 জানুয়ারির মধ্যে এইসব আপিলে শুনানি নিষ্পত্তি হবে। আর 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোনো স্থানে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির 19তম বৈঠক শেষে তিনি কথা জানান। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার কাজের অগ্রগতি, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপ, লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে আলোচনা হয়। নির্বাচন সামনে রেখে সব আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয়ভাবে সমন্বয় করে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। যারা নির্বাচন বানচালের জন্য চেষ্টা করছে তারা ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি। রাস্তা বন্ধ করে সমাবেশ করা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে রেষারেষি বন্ধ করার আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এমপির পল্লবী থানাধীন লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। অন্তর্বর্তীকালীন সরকারের দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। নির্বাচনের সঙ্গে রাজনৈতিক কর্মসূচি ও প্রচার প্রচারণাকালে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সবাই নির্দেশনা প্রদান করা হয়েছে।
দীর্ঘ 1.5 বছর পর অবসান হলো অন্তহীন অপেক্ষার। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়ে যাওয়া অজ্ঞাতনামা হয়ে শায়িত ছিলেন রায়ের বাজারে ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে এমন 8 জন শহীদের পরিচয়। বাকি 106 শহীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলমান রাখার কথা জানিয়েছে সিআইডি। নাহিদ প্রিন্সের রিপোর্ট। দেড় বছরের দীর্ঘ হাহাকার আর অনিশ্চয়তা মিশে গেল রায়ের বাজার কবরস্থানের মাটির স্পর্শে। যে সন্তানকে হন্যে হয়ে খুঁজেছেন হাসপাতালের মর্গে কিংবা রাজপথে, সেই আদরের মানিক এখন কবরের ফলকে একটি নির্দিষ্ট নাম। কবরের পাশে দাঁড়িয়ে স্বজনদের এমন কান্নায় ভারী হয়ে ওঠে রায়ের বাজারের বাতাস। সন্তানের কবরের সামনে দাঁড়িয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মুন্সিগঞ্জের সোহেল রানার মা রাশেদা বেগম। 18 জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে বিদ্ধ ছেলেকে ফেসবুকে দেখে নিশ্চিত হয়েছিলেন, কিন্তু মিটফোর্ড থেকে ঢাকা মেডিকেল কোথাও মেলেনি সন্তানের সন্ধান। এক ব্যক্তির তথ্যে রায়ের বাজার এসে দিনের পর দিন ঘুরেছেন প্রতিটি কবরের পাশে। অবশেষে সিআইডির ডিএনএ প্রোফাইলিং মিলিয়ে দিয়েছে মা আর সন্তানের এই শেষ ঠিকানা। আমি তো কোনো জায়গায় ভাত রাখি নাই, দুজনে এই জায়গায় শুয়ে আছ, আমি তো জানি না। পরিচয় শনাক্ত হওয়া 8 শহীদ হলেন ময়মনসিংহের ফুলপুরের মাহিন মিয়া, শেরপুরের সিবর্দির আসাদুল্লাহ, চাঁদপুরের বারোহাটিয়া গ্রামের পারভেজ ব্যাপারী, পিরোজপুর সাতকাছিনা গ্রামের রফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ লৌহজং থানার সোহেল রানা, ফেনী জেলার রফিকুল ইসলাম, কুমিল্লার কাছিমারা গ্রামের ফয়সাল সরকার ও ঢাকার মুগদা থানার কাবিল হোসেন। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান, প্রতিটি ধাপেই বজায় রাখা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড। যেসব পরিবার এখনও তাদের সন্তান বা স্বজনের খোঁজ পাননি, তারা সিআইডিতে এসে ডিএনএ নমুনা প্রদান করতে পারবেন। এই কাজটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ। যারা জীবন দিয়ে গেছে তাদের পরিচয় শনাক্ত করার জন্য আমরা দেশব্যাপী প্রচার করেছিলাম কারা কারা অজ্ঞাত ছিল। আমরা 9টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত। তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকুর যে আমরা 8 জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। পরে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্মারক উদ্বোধন করা হয়। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। মুস্তাফিজকে বাদ দিয়ে যে আগুনে ঘি ঢেলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, তার আঁচ বেড়ে গেছে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তে। অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর খেলার সম্প্রচার বন্ধ থাকবে দেশের সব স্থানে। দেশের ক্রিকেটের স্বার্থে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিসিবিও। তারা অনড় বিশ্বকাপে বাংলাদেশের কোনো ম্যাচ ভারতে না খেলার সিদ্ধান্তে। মমিনুর রিপনের রিপোর্ট। চলমান সংকটের নতুন সিদ্ধান্ত IPL এর সম্প্রচার বন্ধ বাংলাদেশে। মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার পর ক্রীড়ার বিপরীতে প্রতিক্রিয়ার ঢেউ আছড়ে পড়ল ক্রিকেট আঙ্গনে। বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের খেলা নিরাপত্তা ইস্যুতে সরিয়ে নিতে অনড় অবস্থায় বিসিবি ICCর কাছে ইতিবাচক উত্তরের অপেক্ষায় তারা। মুস্তাফিজ আমাদের দেশের অন্যতম একজন খেলোয়াড়, আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার, এবং আমরা এখানে ফারুক ভাই আছেন, খালেদ মাসুদ পাইলট আছেন, এখানে অনেক ক্রিকেটার্সরা এখানে আছেন। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে। সো আমরা সকলে যেখানে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না। কখনো কোনো ক্রিকেটারকে যখন কোনোভাবে অমান্য করা হয়, সো অবশ্যই আমরা অসম্মান করা হয়, এবং এই জন্য আমরা সকলে মর্মাহত। একটা রাজনৈতিক কারণে একটা ছেলেকে এত ভালো ক্যালিবারের একটা প্লেয়ার যে তার অনেক কিছু দেখাতে পারতো এই IPL, সেটা করতে পারিনি, যেন আমরা দুঃখিত সবাই। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের ক্রিকেট সম্পর্কটা তলানির দিকে। এর প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। নিরাপত্তা যদি ঠিক না থাকে, এই জায়গায় গিয়ে কিন্তু ভালো ক্রিকেট খেলা একটা বিরাট বিষয় হয়ে যায়। তো সেই জায়গায় আমি মনে করি যে সিদ্ধান্তটা এটা ঠিকই আছে। এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে ভারত গিয়ে খেলাটা একটু অবশ্যই একটা নিরাপত্তার অভাব হবে। এবং আমি মনে করি রাজনীতিবিদদের এই জিনিসটা থেকে সরে আসা উচিত। বিশেষ করে যে জিনিসটা করেছে মুস্তাফিজকে নিয়ে,
একটা ভালো কাজ করেন নাই। আমার মনে হয় যে খেলার মাঠে এই জিনিসটা না আসা ভালো। আমাদের মোস্তাফিজের মতো একজন আন্তর্জাতিক মানের একজন ক্রিকেটারকে কলকাতায় যে উসিলা দিয়ে ধর্মকে ব্যবহার করে যারাই এই কাজটি করেছে অত্যন্ত দুঃখজনক। ভারতীয় গণমাধ্যমের একাংশের দাবি, আইসিসির প্রধান জয় শাহ বাংলাদেশের আবেদন রক্ষা করে বিকল্প ভেন্যুতে খেলাগুলো সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু এই খবরের সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি বিসিবির কেউ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। অপহরণ মামলায় জুলাই যোদ্ধা সুরভিকে দুপুরে দেয়া 2 দিনের রিমান্ড আদেশ সন্ধ্যায় বাতিল করে জামিন দিয়েছেন আদালত। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদি দুপুরে 2 দিনের রিমান্ডের আদেশ মঞ্জুর করেন। এই আদেশ ঘোষণার সময় আদালত চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিবির একাংশের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে কিছু সময়ের জন্য আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সুরভির পক্ষে রিভিউ আবেদন করলে সন্ধ্যায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 এর বিচারক অমিত গুহ তার রিমান্ড বাতিল করে 4 সপ্তাহের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। গত 25 ডিসেম্বর রাতে নিজ বাসা থেকে সুরভিকে গ্রেফতার করে যৌথ বাহিনী। দুর্দশাগ্রস্ত 5 ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক চালু হওয়ার প্রথম 2 দিনে 107 কোটি 77 লাখ টাকা উত্তোলন করেছেন গ্রাহকরা, যার বিপরীতে নতুন আমানত সংগ্রহ করা হয়েছে 44 কোটি টাকা। এ সময় মোট 13,314টি লেনদেন হয়েছে। বিকালে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে এসব কথা জানান গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, কোথাও কোথাও উত্তোলনের চেয়ে আমানতের পরিমাণ বেশি ছিল। এটি প্রমাণ করে যে গ্রাহকদের নতুন ব্যাংকের প্রতি আস্থা রয়েছে। সমন্বিত আইটি সিস্টেম চালু করা এবং 5 ব্যাংকের অনিয়ম খতিয়ে দেখতে ফরেন্সিক অডিটকে সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। আগামী 19 জানুয়ারি সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলেও জানানো হয়। অনেক রকমের কথা আমরা শুনেছিলাম, অনেক রকমের ভয় ভীতি আমাদেরকে দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে বিভিন্ন পরামর্শকরা বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরা বলেছিলেন, কিন্তু কোনোটাই কিন্তু আমরা আলটিমেটলি সবগুলি আমরা ওভারকাম করতে পেরেছি। এবং আমরা আশা করি যে আগামীতেও যে চ্যালেঞ্জগুলো আসবে, দেয়ার উইল বি চ্যালেঞ্জেস, এখানে কিন্তু কোনোটাই সহজে অতিক্রমযোগ্য নয়, কিন্তু চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো। অপহরণ মামলায় জুলাই যোদ্ধা সুরভিকে দুপুরে দেওয়া 2 দিনের রিমান্ড আদেশ সন্ধ্যায় বাতিল করে জামিন দিয়েছে আদালত। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদি দুপুরে এই 2 দিনের রিমান্ডের আদেশ মঞ্জুর করেন। এই আদেশ ঘোষণার সময় আদালত চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির একাংশের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে কিছু সময়ের জন্য আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সুরভির পক্ষে রিভিউ আবেদন করলে সন্ধ্যায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 এর বিচারক অমিত গুহ তার রিমান্ড বাতিল করে 4 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও সাংবাদিক নির্যাতন এবং অপহরণের অভিযোগও আছে। গত 25 ডিসেম্বর রাতে নিজ বাসা থেকে সুরভিকে গ্রেফতার করে যৌথ বাহিনী। দুর্দশাগ্রস্ত 5 ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক চালু হওয়ার পর প্রথম 2 দিনে 107 কোটি 77 লাখ টাকা উত্তোলন করেছে গ্রাহকরা, যার বিপরীতে নতুন আমানত সংগ্রহ করা হয়েছে 44 কোটি টাকা। এ সময় মোট 13,314টি লেনদেন হয়েছে। বিকেলে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে এসব কথা জানান গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, কোথাও কোথাও উত্তোলনের চেয়ে আমানতের পরিমাণ বেশি ছিল। এটি প্রমাণ করে যে গ্রাহকদের নতুন ব্যাংকের প্রতি আস্থা রয়েছে। সমন্বিত আইটি সিস্টেম চালু করা ও 5 ব্যাংকের অনিয়ম খতিয়ে দেখতে ফরেনসিক অডিটকে সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। আগামী 19 জানুয়ারি সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলেও জানানো হয়। ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সোমবার এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে এ তথ্য জানায় পাকিস্তান সরকার। পোস্টে জানানো হয়েছে, বাংলাদেশ হাই কমিশনে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন পাক প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। পাক সরকার এবং জনগণের পক্ষ থেকে বেগম জিয়ার পরিবার ও দলীয় কর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান শেহবাজ। আল্লাহর কাছে মরহুমার আত্মার শান্তি কামনা করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ক্রীড়াঙ্গনের অবদান স্মরণ করলেন ক্রীড়াবিদরা। মোহামেডান স্পোর্টিং ক্লাবে খালেদা জিয়ার সম্মানে আয়োজিত দোয়া মাহফিলে তার স্মৃতিচারণ করেন খেলোয়াড় এবং সংগঠকরা। আরও জানাচ্ছেন কুশলী আসির।
তাদেরকে আন্তরিক। ক্রীড়াঙ্গনের সঙ্গে খালেদা জিয়ার ছিল নিবিড় সম্পর্ক। ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ক্রীড়াবিদরা বলেন, দেশের আধুনিক ক্রীড়া কাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল তার হাত ধরেই। মানুষের কথা বলে একজন আন্দোলন করে গেছে, তো এই যে ওনার ত্যাগ দীক্ষা এটা যেন আমরা ভুলে না যাই। তিনি যখন প্রথম রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন 91 সালে, তখন বাংলাদেশের ক্রীড়াঙ্গন কিন্তু ছিল সকলে মিলে কিন্তু একটি সুষ্ঠু সুন্দর ক্রীড়াঙ্গন আমরা দেখেছিলাম। বেগম জিয়ার যে ক্রীড়া এবং যুবকদেরকে একটা সুস্থ পরিবেশে বেড়ে ওঠার এবং ক্রীড়া চর্চাকে একটা পেশা হিসেবে পেশাদার জায়গা থেকে চর্চা করার একটা যে প্রয়াস ছিল সেখান থেকে উঠে এসেছে। মতিঝিলের মোহামেডান ক্লাব প্রাঙ্গণও খালেদা জিয়ার দেয়া সেই স্মৃতি তুলে ধরলেন ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক আলী। জাতির সাথে মোহামেডান ক্লাবও আমাদের দেশনেত্রীর কাছে অনেক ঋণী, কারণ আজকের এই ক্লাবের জায়গাটাও সেই আমাদের রেজিস্ট্রেশন বুঝিয়ে দিয়ে গেছেন, জায়গাটা দখল দিয়ে গেছেন। বিশেষ করে আপনারা দেখবেন যে মহিলা ক্রিকেটের ব্যাপারে বেগম খালেদা জিয়ার অনেক অবদান আছে, ওনার সময় মহিলা ক্রিকেট শুরু হয়েছিলেন। খেলাধুলার অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন ও দেশব্যাপী এর বিস্তারে ভূমিকা রাখায় ক্রীড়াপ্রেমীরা তাকে চিরকাল মনে রাখবেন বলে মন্তব্য করেন ক্রীড়াবিদরা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে মাত্র 61 রানে গুটিয়ে গেছে নোয়াখালী এক্সপ্রেস। নাসুমের 5 উইকেটে চোখে মুখে অন্ধকারী দেখছে কোচ খালেদ মাহমুদ সুজনের তত্ত্বাবধানে থাকা দলটি। জবাবে 6 উইকেট হাতে রেখেই জয় পেয়েছে সিলেট। অন্য ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে 5 উইকেট হারিয়ে শীর্ষস্থান দখল নিল রংপুর রাইডার্স। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। ম্যাচের ফলাফল কি হতে যাচ্ছে তা স্পষ্ট হয়ে গেছিল প্রথম ইনিংসের পরেই। নাসুমের ঘূর্ণিতে দিশেহারা হয় নোয়াখালী। অঙ্কন ও সোহান ছাড়া কেউই পাননি 2 অঙ্কের দেখা। বিশ্রাম থেকে ফিরে এ আসরে প্রথমবার খেলতে নামা সৌম্য ফিরেছেন মাত্র 6 রান করে। 4 ওভারে মাত্র 7 রান দিয়ে 5 প্রতিপক্ষ ব্যাটারকে তুলে নেন নাসুম। মাহিদুল অঙ্কন সর্বোচ্চ 25 রান করেন, এছাড়া সোহান করেন 18 রান। শেষ পর্যন্ত 61 রানে গুটিয়ে যায় নোয়াখালী, যা বিপিএলের ইতিহাসে 4র্থ সর্বনিম্ন সংগ্রহ। 62 রান তাড়া করতে নেমে ইমন 1 রান করে আউট হলেও সিলেটের জয় নিশ্চিত করে দেন তৌফিক খান ও জাকির হাসান। 7-4-এ 18 বলে 32 রান করেন তৌফিক। জাকিরের ব্যাটে আসে 24 রান। যদিও 8 রানের ব্যবধানে 3 উইকেট হারিয়ে বসলেও লক্ষ্য কম হওয়ায় সহজেই জয় নিশ্চিত করেছে সিলেট। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। ঢাকা উত্তর সিটি এলাকার খেলার মাঠ রক্ষায় স্টিয়ারিং কমিটি গঠন করেছে ডিএনসিসি। 9 সদস্য বিশিষ্ট কমিটি মাঠ এবং গণপরিসর রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্বে থাকবেন বলে জানিয়েছে সংস্থাটি। গুলশান নগর ভবনে ঢাকা উত্তর সিটির 13তম বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তর সিটি আওতাধীন মোট 106টি পার্ক, খেলার মাঠ এবং গণপরিসর রয়েছে। এসব উন্মুক্ত স্থান যেন দখলদারদের হাত থেকে মুক্ত রাখা যায়, সে লক্ষ্যে রাজুক, পুলিশ এবং নাগরিক প্রতিনিধিদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। এখন থেকে খেলার মাঠের পরিচালনা সঠিকভাবে হচ্ছে কিনা তাও তদারকি করা হবে বলে জানান তিনি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.bd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।